নীরবেই ধ্বংস একটি গণতন্ত্র, বিচারিক হয়রানির মুখোমুখি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, বলছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এবং সর্বশেষ জানাবো, বাক স্বাধীনতা নেই, ভয়ের সংস্কৃতি চলছে, কি বাদ রাখছেন, মুখ খুললেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নীরবেই ধ্বংস একটি গণতন্ত্র, বিচারিক হয়রানির মুখোমুখি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, বলছে দ্য নিউ ইয়র্ক টাইমস। অধিকার প্রতিষ্ঠার সংকল্পে বিরোধী নেতাকর্মীদের যখন রাজপথে মিছিলে সামিল থাকার কথা কিংবা অপশাসনের বিরুদ্ধে দাঁড়ানোর পরিকল্পনা যখন ব্যস্ত সময় পার করার কথা, তখন লক্ষ নেতাকর্মীর দিন কাটছে কোর্টের বারান্দায়, আইনজীবীর চেম্বারে কিংবা নির্যাতনের খাঁচায়। শত শত মামলার স্তূপ আর গুম খুন তাড়া করে ফিরছে 17 কোটি বাংলাদেশের লাখো লাখো মানুষ। এমন ভয়ানক ফেরিস্তে দিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটির দক্ষিণ এশিয়ার ব্যুরো প্রধান মুজিব মার্শালের তৈরি করা এই রিপোর্টের বাংলা অনুবাদ জাস্ট নিউজ পাঠকদের জন্য তুলে ধরা হলো। এই রিপোর্টটি তৈরি করার আগে বাংলাদেশ 2 বার ঘুরে আসতে হয়েছে। বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। 17 কোটি মানুষের বাংলাদেশে আদালতের জনাকীর্ণ কোর্ট রুমগুলোতে বিচারের নামে কায়দা করে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলসমূহের লাখো নেতা, সদস্য এবং কর্মীকে প্রায় প্রতিদিন বিচারকের সামনে হাজিরা দিতে হয়। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগগুলো ডাহা, মিথ্যা আর প্রমাণগুলো একদম নকল করা। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে ভোটে লড়াই যখন আসন্ন, ঠিক সেই মুহূর্তে বিরোধীদের অচল করে দেবার যে আয়োজন চলছে তা স্পষ্ট হয়ে উঠেছে। প্রধান বিরোধী দল বিএনপির হিসেব অনুসারে সংগঠনটির 50 লাখ কর্মী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জর্জরিত। সংগঠনটির সক্রিয় নেতাকর্মীদের বিরুদ্ধে কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছে। এমনকি অনেকের বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা হয়েছে। যেখানে কঠিন আন্দোলনের সমাবেশ এবং নির্ঘুম পরিকল্পনা তৈরির মাধ্যমে জনগণের সিদ্ধান্ত বাস্তবায়ন করার কথা, সেখানে তাদের অধিকাংশ সময় পেরিয়ে যাচ্ছে ঢাকায় আইনজীবীর চেম্বার আর কোর্ট রুমের খাঁচার ধীর গতির নিষ্ঠুর নির্যাতনে। সম্প্রতি এক সকালে সাইফুল আলম নীরব নামে এক বিরোধী নেতাকে হাতকড়া পরিয়ে ঢাকার 10 তলা ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে 317 থেকে 394টি মামলা রয়েছে। মামলার সংখ্যা এত বেশি যে তিনি এবং তার আইনজীবীরা নিশ্চিত নন ঠিক কতটি মামলা রয়েছে। আদালতের বাইরে আরও 1 ডজন সমর্থক পাওয়া গেল, যাদের ওপরে রয়েছে প্রায় 400 মামলা। তারা একটি সরু গলিতে দাঁড়িয়েছিল। হঠাৎ করে বৃষ্টি নামায় আর আরেকজন রাজনৈতিক বন্দীর জন্য জায়গা করে দিতে পুলিশের বাজানো বাঁশির হুইসেল তাদের ব্যস্ততায় বাগড়া বাঁধায়। আব্দুল সাত্তার নামে একজন সমর্থক বলেন, আমি আর কোনো চাকরি করতে পারছি না। তার বিরুদ্ধে 7টি মামলা রয়েছে। সপ্তাহে 3 বা 4 দিন তার আদালতেই কেটে যায়। এটা যেন মামলার পর মামলা, এমন একটা বিষয়। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক সাফল্যের জন্য পরিচিতি পেয়েছে বাংলাদেশ। গার্মেন্টস রপ্তানি শিল্পের ওপর দৃঢ় ফোকাস বাংলাদেশকে ডলারের স্থির প্রবাহ নিশ্চিত করেছে। এই শিল্পের কারণে অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বেড়েছে এবং লাখ লাখ মানুষ দারিদ্র্য থেকে বের হয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের অনেকেই যে দেশকে দুর্ভিক্ষ আর রোগের ঝুড়ি মনে করত, সেই দেশটি মনে হচ্ছিল কয়েক দশক ধরে চলা অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান আর রাজনৈতিক হত্যাকাণ্ড থেকে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এই সফলতার নিচে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক একত্রীকরণের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বিরোধী নেতা, বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা বলছেন, এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করা। বিগত 15 বছর ক্ষমতায় থেকে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, যার মধ্যে রয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। বিশেষ করে নিয়ন্ত্রণে নিয়েছেন আদালতের। এইসব জায়গা তার অনুগতদের দিয়ে ভরে ফেলেছেন, কোনো সমস্যায় যাতে না পড়তে হয় এটা নিশ্চিত করার জন্য। রাষ্ট্রের এই সকল প্রতিষ্ঠানগুলোকে তিনি হাতিয়ার বানিয়ে বসেছেন বিরোধীদের কণ্ঠরোধ করতে এবং রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে তার ব্যক্তিগত প্রতিশোধের খায়েশ মেটাতে। তার টার্গেট রয়েছেন শিল্পী, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং এমনকি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসও। এটার লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার এই দেশটিকে একদলীয় শাসনের দেশে পরিণত করা। ডিসেম্বর বা জানুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধীরা ভোটটিকে দেখছে তাদের শেষ লড়াই হিসেবে। অপরদিকে শেখ হাসিনার সহযোগীরা বলছেন, অনিশ্চয়তার মধ্যে থেকে কোনোভাবেই বিএনপিকে জিততে দেয়া যাবে না,
কারণ তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা আমাদেরকে হত্যা করবে। একটি সাক্ষাৎকারের সময় বিরোধীদের হয়রানি করার জন্য বিচার বিভাগকে ব্যবহার করার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনাকে। তিনি সে সময় তার এক সহযোগীকে একটি ছবির অ্যালবাম নিয়ে আসতে বলেন। সেই অ্যালবাম জুড়ে ছিল অসংখ্য অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ এবং অন্যান্য হামলার পর বিকলাঙ্গ মৃতদেহের গ্রাফিক ছবি। তিনি বলেন বিষয়টি রাজনৈতিক নয়। এরপর বিএনপির বর্বরতার উদাহরণ হিসেবে তিনি ছবিগুলোর দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন তাদের অপরাধের কারণেই এই বিচার হচ্ছে। বিএনপি নেতারা বলছেন 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে তাদের প্রায় 800 সদস্যকে হত্যা করা হয়েছে এবং 400 জনেরও বেশি নিখোঁজ হয়েছে। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই কাজ করেছিল। তার দলের সমর্থকদের জেলে পোড়া ও হত্যা করা হয়, তারা এটা শুরু করেছে। গত 3 দশক ধরে বাংলাদেশের গল্প হচ্ছে মূলত 2 শক্তিশালী নারীর মধ্যে তিক্ত প্রতিদ্বন্দ্বিতার। তাদের একজন হচ্ছে শেখ হাসিনা এবং অন্যজন হচ্ছে বিএনপি নেত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1971 সালে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার সবথেকে বড় নেতা ছিলেন। দেশ স্বাধীনের 4 বছর পর তিনি একটি সামরিক অভ্যুত্থানে নিহত হন এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৈরি হওয়া চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ক্ষমতায় আসেন সেনাপ্রধান জিয়াউর রহমান। তার স্ত্রী হচ্ছেন খালেদা জিয়া। জিয়াউর রহমানও 1981 সালে সৈন্যদের হাতে নিহত হন। এরপর অধিকাংশ সময়টাতে এই 2 নেত্রী বাংলাদেশের গণতন্ত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। শেখ হাসিনা বলেন আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামটা ছিল আমারই। এই বিরোধী দল গঠন করেছিল একজন সামরিক স্বৈরশাসক। অপরদিকে বিএনপি দাবি করে যে শেখ হাসিনার পিতা একদলীয় বাকশাল প্রতিষ্ঠার পর তারাই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল। শেখ মুজিবুর রহমানের সেই অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন শেখ হাসিনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। 2018 সালে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়। এখন তিনি গৃহবন্দী অবস্থায় আছেন। স্বাস্থ্যের অবনতি হওয়ায় এখন তিনি টেলিভিশন দেখা এবং সংবাদপত্র পড়ার মাধ্যমেই সীমাবদ্ধ থাকেন। তার ছেলে তারেক রহমান 2004 সালে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে, যা বিএনপি অস্বীকার করে। বর্তমানে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান। এমন অবস্থায় দলের ডি ফ্যাক্টো নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বিরুদ্ধেও রয়েছে 93টি মামলা। এর পেছনেই বড় একটি সময় ব্যয় করতে হয় তাকে। বিগত বছরগুলোতে নিজের অবস্থান নিয়ে শঙ্কা তৈরি হবার কারণে বিরোধীদের ওপর আক্রমণের মাত্রা বাড়িয়েছেন শেখ হাসিনা। মহামারীর কারণে বৈশ্বিক চাহিদা ব্যাহত হওয়ার পর বাংলাদেশ এখন তার পোশাক শিল্পকে আগের ট্র্যাকে ফিরিয়ে আনতে কাজ করছে। তবে এমন সময় ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে আমদানি করা জ্বালানি এবং খাদ্যের দাম বেড়ে গেছে। এর ফলে দেশে ডলারের সরবরাহ বিপজ্জনকভাবে কমে যায়। শেখ হাসিনা বলেন এটা আমাদের অর্থনীতিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনে বিরোধীদের দাবি অস্বীকার করেছেন শেখ হাসিনা। ক্রমবর্ধমান খাদ্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের ঘাটতি, নির্বাচনে কারচুপির সম্ভাবনা নিয়ে জনমনে যে ক্ষোভ, সেটিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে রাজপথে নিজেদের শক্তির জানান দিতে চেয়েছিল সরকারের দ্বারা নির্যাতিত বিরোধী দল। জুন মাসে একটি বিশাল সমাবেশের সময় বিএনপির বক্তারা অবাধ নির্বাচন ও রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানান। ঢাকার রাজপথে বিরোধীদের বিক্ষোভ উত্তপ্ত পরিস্থিতির আভাস দিচ্ছে। এ সময় পাল্টা একটি সমাবেশ আয়োজন করে শাসক দল আওয়ামী লীগ। সেখানে বক্তারা স্বীকার করেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের দিকে নজর রাখছে। যুক্তরাষ্ট্র সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ভিসা বিধিনিষেধের হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে বেশ কয়েকটি সফর করেছেন। সমাবেশের কয়েক সপ্তাহ পর বিএনপি যখন আরেকটি সমাবেশের আয়োজন করে, তখনই ক্ষমতার চিন্তায় অস্থির হাসিনা সেটাকে বল প্রয়োগে দমন করে। দলটির কর্মীরা বড় সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস হামলা চালায়। নতুন করে 500 মামলা দেয়া হয় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। এই ক্র্যাকডাউন এটাই প্রমাণ করে যে পশ্চিমারা সতর্ক করলেও তা শেখ হাসিনার মতো নেতার ওপর সীমিত প্রভাব ফেলেছে। তিনি এশিয়ার 2 প্রধান শক্তি চীন ও ভারতের সঙ্গে সুসম্পর্কের ভারসাম্য বজায় রেখেছেন। বাংলাদেশি আইনজীবী এবং প্রবাসে থাকা অ্যাক্টিভিস্ট আশরাফ জামান এশিয়ান মানবাধিকার কমিশনের সঙ্গে কাজ করেন। তিনি বলেন সরকার ব্যাপক মাত্রায় বল প্রয়োগ করছে।
আশরাফ জামান বলেন, পুলিশ একটি মামলায় অনেক লোককে গ্রেফতার করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।